প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বাংলার মসলিন। সেই মসলিন, যে মসলিন আমাদের কাছ থেকে অনেক বছর আগে হারিয়ে গিয়েছে, সেই মসলিন পুনর্জীবনের চেষ্টা করা হচ্ছে, পুনর্জীবন করাও হয়েছে এবং এটা নিয়ে একটা উৎসব রাজধানীতে চলছে। সেই উৎসব নিয়ে যেমন কথা বলবো, মসলিন কিভাবে পুনর্জীবন করা হলো এবং আদৌ করা সম্ভব কিনা, বা সেই একই রকম করা হলো কিনা, এবং এর পরবর্তী কর্মসূচিগুলো কি আছে, সেই কথাগুলো আমরা আজ একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন ফয়জুল লতিফ চৌধুরী, ডিজি জাতীয় জাদুঘর। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে মসলিন উৎসব হচ্ছে, তো আপনি তো ওতপ্রোতভাবে সাথে জড়িত, তো এই মসলিন উৎসবটা কেন হঠাৎ করে, কি উপলক্ষে এই উৎসব সম্পর্কে আপনার কাছে এটা প্রাথমিকভাবে জানি, তারপর আস্তে আস্তে মসলিন সম্পর্কে জানবো। মসলিন উৎসবটার অনেকগুলো আঙ্গিক আছে। প্রথমত, আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি 1 মাসব্যাপী মসলিন প্রদর্শনী আয়োজন করেছি। সারা পৃথিবী থেকে আমরা বিভিন্ন জায়গাতে খাঁটি মসলিন, পুরনো মসলিন, 150-200 বছর আগের মসলিন নিয়ে এসেছি এবং আমরা একটি নতুন করে বোনা মসলিনের শাড়ি, সেই শাড়ি সেখানে উপস্থাপন করেছি। বোয়াল মাছের কাঁটা দিয়ে মসলিনের সুতো পরিষ্কার করা হতো, সেই কাঁটা সংগ্রহ করে সেখানে রাখা হয়েছে। এরকম অনেক কিছু দিয়ে সেইখানে আয়োজন করা হচ্ছে। এটা গেলে একটি দিক প্রদর্শনী। গতকাল আহসান মঞ্জিলে বুড়িগঙ্গা নদীর তীরে একটা মসলিন উৎসব হয়েছে। ঢাকা শহরের, সারা বাংলাদেশের যারা নাকি বিদ্বজন, সাংস্কৃতিক কর্মী, তাদের সবাইকে আমরা দাওয়াত জানিয়েছিলাম, 500 জনকে। তাদেরকে আমরা দেখিয়েছি যে নতুন করে যদি মুসলিমকে পুনরুজ্জীবিত করা যায়, নতুন মুসলিম আবিষ্কার করা যায়, তাহলে আমরা কিভাবে সেটাকে নতুন ফ্যাশন ডিজাইনের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, সেটা আমরা দেখিয়েছি। মসলিন উপলক্ষে আমরা স্ট্যাম্প প্রকাশ করেছি, একটা ডকুমেন্টারি তথ্যচিত্র করেছি এবং একটি প্রামাণ্য গ্রন্থ আমরা লিখেছি, যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বাংলার মসলিন কিভাবে ছিল 1500-2000 বছর আগে, যার শুরু কেন হারিয়ে গেল এবং কি করে তার পুনরুজ্জীবন সম্ভব, এইটুকু আমরা করেছি। আরও দিক আছে, যেমন বাংলাদেশ জাদুঘরে স্থায়ীভাবে একটি মুসলিম গ্যালারি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই জাদুঘরটিকে ভ্রাম্যমাণ জাদুঘর হিসেবে, যে প্রদর্শনীটা চলছে মুসলিম প্রদর্শনী, সেটাকে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া মুসলিম নিয়ে গবেষণা করার পরিকল্পনা রয়েছে এবং এখানে সবার আগে আমাকে বলতেই হবে, মূল উদ্যোক্তা হচ্ছে দ্রিকের সাইফুল ইসলাম সাহেব প্রধান গবেষকের ভূমিকা পালন করেছেন এবং তার সঙ্গে আমরা পৃষ্ঠপোষক হিসাবে পেয়েছি সংস্কৃতি মন্ত্রণালয়কে এবং আড়ংয়ে গিয়ে এসছে। কারণ মসলিনকে যদি আমরা নতুনভাবে ব্র্যান্ডিং করতে পারি, তাহলে বিশ্ববাজারে মসলিনের, বেঙ্গল মসলিন, বাংলার মসলিনকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবার একটা সুবর্ণ সুযোগ আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনি বললেন যে আমরা যদি নতুন করে করতে পারি, তার মানে তো এটা একটা পুনরুজ্জীবন দেওয়া দরকার, পুনরুজ্জীবিত করা দরকার। আপনি বললেন যে একটা শাড়িও আসলে অলরেডি বোনা হয়েছে, এই যে শাড়িটা বোনা হয়েছে, সেটা কি আগের যে মসলিন ছিল সে একই রকম নাকি কাছাকাছি, বা তাহলে এর ম্যাটেরিয়াল কিভাবে বোনা হলো, কারা বুনলো, কতদিন লাগলো, এইগুলো যদি একটু বলেন। এটা খুবই গল্পটা যে সুন্দর, এটি খুবই একটি আকর্ষণীয় একটি গল্প। মসলিনের গল্প যে কখন শুরু হয়েছে আসলে জানি না, হয়তো 1500 বছর আগে শুরু হয়েছে। হরপ্পা মহেঞ্জোদারোর মূর্তির গায়ে মসলিনের পোশাক দেখা যায়। বাদশাহ আকবরের আমলের তো বহুত ছবি আছে, পেইন্টিংস আছে, যার গায়ে দেখা যায় বাদশার সহযোগীরা মুসলিম পড়ে আছেন। আরও আগে মিশরের ফারাওদের যে মামি করা হতো, তাদের জন্য মসলিন বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হতো, সেই তথ্য আছে। আপনারা জানেন যে মসলিন একটি সুতি বস্ত্র, সুতির কাপড়, কিন্তু এত চিকন সেই তন্তু যে একটি মসলিনের 1 খণ্ড কাপড়কে দেশলাইয়ের বাক্সে রাখা হতো। এত পাতলা, এত স্বচ্ছ সেই কাপড় যে বাদশাহ জাহাঙ্গীরের কন্যা একবার 7 বার পেঁচিয়ে মোগল সম্রাটের সামনে হাজির হয়েছিলেন। তিনি অত্যন্ত উষ্মা প্রকাশ করেছিলেন যে তোমার কত বড় সাহস, তুমি অর্ধনগ্ন অবস্থায় আমার সামনে উপস্থিত হয়েছ। এরকম স্বচ্ছ একটা মসলিন ছিল। মসলিন সাধারণ জিনিস কোনো দিনই ছিল না। মসলিন ছিল সোসাইটি। আমরা তো শুনেছি যে সেটা সেই অটোমান সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য ছাড়িয়ে অটোমান সাম্রাজ্য পর্যন্ত গিয়েছে, চীন, বার্মা, গ্রিক সাম্রাজ্য, এর ব্যবহার আমরা দেখতে পাই। কিন্তু এখন এই যেটা বললেন যে এই পুনর্জীবন দেয়া হচ্ছে বা দেয়া হয়েছে,
এটার গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। এটা হচ্ছে যে দ্রিকের মাথায় প্রথম আইডিয়াটা আছে যে মুসলিমকে কি করে নতুন করে আনা যায়। তারপর তারা জাদুঘরের সঙ্গে প্রস্তাব দেয় এবং জাদুঘর যেহেতু পুরনো ঐতিহ্যের কাজ করে আমরা এটার মধ্যে জড়িয়ে পড়ি এবং সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় আসাদুজ্জামান নূর একদম চিঠি লিখে এই প্রজেক্টে যেন জাদুঘর সম্পৃক্ত যা করে সেই রকম নির্দেশনা প্রদান করেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মুসলিমদের জন্য কি দরকার, সেই তুলোটো দরকার যেটাকে বলা হয় ফুটিকার্পাস। এখন ফুটিকার্পাসের বীজ কোথাও পাওয়া যাচ্ছে না, প্রায় 200 বছর যাবৎ মুসলিম তার বোনা হয় না। আচ্ছা, তারপরে ফুটিকার্পাসের কাছাকাছি এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে বস্ত্র মন্ত্রণালয় পরিদর্শনকালে উনি একদম সুনির্দিষ্টভাবে বলে গেলেন যে মুসলিম উৎপাদনের জন্য চেষ্টা করতে হবে। তুলা উন্নয়ন বোর্ড জড়িয়ে পড়লো, তারা তুলা চাষ করতে লাগলো এবং মোটামুটি কাছাকাছি কাছাকাছি পাওয়া গেছে, মানে বিভিন্ন কাল্টিভেশনের মাধ্যমে কালচারিং এর মাধ্যমে যাওয়া হচ্ছে। এখনো আমরা আশা করে বলতে পারি না মসলিন এবং জামদানির কথা বলিনি, জামদানি এক প্রকারের মসলিন। এখন জামদানি যে সুতো দিয়ে করা হচ্ছে সেই সুতো হচ্ছে 60, 70, 80 কাউন্টের সুতো, অর্থাৎ বেশ মোটা। আর মসলিন, খাঁটি মসলিন শুরুই হয় 300 কাউন্ট থেকে, 300, 350, 400 কাউন্ট। এখন দ্রিক এবং আমরা মিলে যে উদ্যোগটা নিয়েছি, একজন তাঁতি পাওয়া গেছে, যে তাঁতি তাকে প্রশিক্ষিত করা হয়েছে কিভাবে চিকন সুতো দিয়ে বুনবে। এবং এই সুতোটা তাহলে কি কারিগর তৈরি করবে? না, মানে সুতো তৈরি করেছে মানে আরেক গ্রুপ যারা সুতো তৈরি করে। এবং মসলিন কিন্তু মেয়েরা কার্পাস তুলো থেকে এই উরুর উপরে হাত দিয়ে ঘষে এই মসলিন সুতো বানানো হতো। আচ্ছা, তো সেই প্রক্রিয়াতেই কিছুটা চরকার সাহায্য নিচ্ছে। আপনি জানেন যে চরকার ব্যবহার এখন উঠেই গেছে। আমরা সেই সুতো তৈরি করতে পেরেছি এবং প্রায় 1 বছর পরিশ্রম করে 2টি শাড়ি উৎপাদন করা হয়েছে, যেটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে গত পরশু থেকে প্রদর্শন করা হচ্ছে। তা এখন তাহলে এই যে যেটা বললেন, তার মানে এটাতে একটা দীর্ঘমেয়াদী, এটা একটা মানে অনেক সময় লাগবে এবং টাকা পয়সা ইনভলভ এবং উপাদান যে যা বললেন সেটা লাগবে। তাহলে এটা আসলে আমার কাছে যেটা জানতে হচ্ছে, একটা শাড়ি তৈরি করতে কতদিন লাগে এবং এর দামই বা কেমন পড়ে? এটা তো মসলিন তো সর্বসাধারণ জিনিস কখনোই না। আমি আপনাকে বলি যে 350 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডকুমেন্টসে দেখা যাচ্ছে যে তারা একটি মসলিন বস্ত্র আংরাখা হচ্ছে পুরুষের উপরের পরার জন্য একটা স্বচ্ছ বস্ত্র, সেটা 50 পাউন্ডে ধরুন সপ্তদশ শতকে নিয়ে যাচ্ছে। তাহলে দাম কত জিনিস! মসলিন কখনোই সাধারণ জিনিসটা, এটা বড় লোকের জিনিস, কিন্তু ঢাকায় তো বাংলাদেশে এখন ধনী মানুষের অভাব নাই। কিন্তু আমি যদি সাধারণ যারা দর্শক যারা দেখছেন সাধারণভাবেই জানবে যে মসলিন আসছে, অবশ্যই খুশি হবে যে মসলিন আসছে। মসলিন দিয়ে তো শাড়ি ছাড়াও তো আরো অনেক কিছু হবে না, চিন্তা ভাবনা তো অবশ্যই আছে। তাহলে কেমন দাম পড়তে পারে যদি একটু ধারণা দেন? ধরুন এখন একটি ভালো জামদানি প্রস্তুত করতে প্রায় 6 মাস লাগে এবং 2 লক্ষ টাকা। ভালো মানে সত্যিকার অর্থে ভালো। আর যদি সাধারণ মসলিনও করা হয় 6 মাসের কমে করা সম্ভব না এবং 5 লক্ষ টাকার কমে করা সম্ভব না। যদি 3টি শর্ত আছে, আমাদেরকে সেই মানের সুতো পেতে হবে এবং সেই সুতো থেকে অত্যন্ত 300-400 কাউন্টের ফাইবার বা ইয়ার্ন বা সুতো বানাতে পারতে হবে। প্রথমে তুলো, তারপর সুতো, এবং সেই কারিগর পেতে হবে যে ধৈর্য ধরে 6 মাস লাগুক 9 মাস লাগুক একটি শাড়ি সে বানাবে। সেক্ষেত্রে কি একজন কারিগরের কথা বলছিলেন, তার মানে কি আপনারা কি মনে করছেন যে কারিগর পাবেন বা যাকে পাওয়া গেছে তাকে দিয়ে প্রশিক্ষণ দেয়া আপনাদের পরিকল্পনাটা কি? আমাদের বর্তমানে পরিকল্পনা হচ্ছে যে এই যে মুসলিম উৎসব, এটা একটা মেসেজ দিয়েছে সোসাইটিতে যে মুসলিমকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের যদি একটি গর্ব করবার মতো বিষয় থেকে মুসলিম সাথে ফিরিয়ে আনা সম্ভব, এই মেসেজটা, এই বাণীটি আমরা ছড়িয়ে দিতে পেরেছি সফলভাবে। সবাই আমাদের জিজ্ঞেস করছে ঘটনাটা কি। এখন আমরা চাই যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটা দ্রিক হোক, সেটা একটা মুসলিম ট্রাস্ট লন্ডনে আছে, তার আদলে বাংলাদেশে মুসলিম ট্রাস্ট হতে পারে বা জাতীয় মুসলিম কাউন্সিল হতে পারে, যারা এটাকে রিসার্চ করবে। প্রথম রিসার্চ হবে তুলা উৎপাদনের জন্য, তারপরে সুতা, তারপরে যারা বয়ন করবেন সে তাদের প্রশিক্ষণ দিতে হবে। তারপরে আপনারা জানেন যে এখনো আড়ঙেও মসলিন পাওয়া যায়, কিন্তু সেটা তো আর সুতি বস্ত্র নয়। মসলিন মানে সুতি বস্ত্র হতেই হবে। তা আড়ঙে যেটা হচ্ছে সেটা এক ধরনের ফাইন সিল্ক, স্বচ্ছ সিল্ক।
তো সেটা দিয়ে যেমন বলছেন রানার হতে পারে, টেবিল রানার হতে পারে, বালিশের কভার হতে পারে, পাগড়ি হতে পারে, টুপি হতে পারে, এবং অনেক কিছু ডিজাইন করা যায়। এবং গতকাল আহসান মঞ্জিলে 7-8 জন ডিজাইনার প্ল্যান করে দেখিয়েছেন যে মসলিনের কাপড় দিয়ে, মসলিন বস্ত্র দিয়ে কিভাবে নতুন নতুন করে চমৎকার পোশাক তৈরি করা যায় নারী পুরুষের জন্য। বাংলাদেশ ছাড়া পৃথিবীর বহু জাদুঘরে লুভ মিউজিয়ামে 70 খণ্ড মসলিন আছে। মানে এখন তো মার্কেটে তো নাই, মার্কেটে নেই। মার্কেটে মসলিন আপনি যদি গুগলে সার্চ দেন মসলিন পাবেন, সেটা হচ্ছে ব্যান্ডেজ। মসলিন ব্যান্ডেজ যেহেতু অনেক ফাঁক থাকে, একটা অদ্ভুত কোয়ালিটি হচ্ছে সেটা রক্তটা শুষে নেয় এবং চামড়াটাকে প্রোটেক্ট করতে পারে। সুতরাং সেই ব্যান্ডেজকে মসলিন নামে বিক্রি করা হয়, আপনি এখনো কিনতে পারেন amazon.com এ। কিন্তু আমরা বাংলার যে মসলিন সেটা তো না, না সেটা নয়, সেটা অবশ্যই তো তুলা এবং কটনের হতে হবে। এবং সেই যে যেটা বলছিলেন যে কার্পাস যে তুলা দিয়ে তৈরি, জি মানে সুতির কাপড়। এটা প্রথম কথা মনে হয় সুতির কাপড়। অন্য যে নামেই যে জিনিস থেকে মুসলিম বলা তৈরি করা হোক সেটাকে মুসলিম বলা ঠিক হবে না। যেমন আমরা আড়ঙে বিক্রি করছি, আমরা কিনছি, উপহার দিচ্ছি সুন্দর জিনিস, স্বচ্ছ জিনিস, ট্রান্সপারেন্ট, কিন্তু সেটা মুসলিম আসলে নয়। কিন্তু এটা আমরা যেটা যে পুনর্জীবনের দুটো যেহেতু করা সম্ভব হয়েছে, অবশ্যই হবে আমরা আশা করি, সম্ভাবনা কতটুকু দেখছেন, এর বাণিজ্যিক সম্ভাবনা কেমন? এর প্রথম কথা হচ্ছে যে আমি একটু বাণিজ্যিক সম্ভাবনায় আসছে, কিন্তু কথা হচ্ছে যে করণ কৌশলের দিক থেকে, টেকনোলজির দিক থেকে সম্ভব কিনা, এটা আমি বলেছি। এখন আমি মনে করি 3টি শর্ত। একটি, প্রতিষ্ঠানকে কাজ করতে হবে 2 বছর। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, 2 বছরের বেশি লাগবে না। 2 নম্বর, 10 কোটি টাকার একটা ফান্ড লাগবে, যে এই 10 কোটি টাকা আমি 2 বছরে খরচ করব, আমার কোনো ফল আসুক বা না আসুক। আর 3 নম্বর হচ্ছে যে সরকারের পলিসি সাপোর্ট থাকতে হবে, যে কোনোভাবে হোক আমাদের এই মুসলিমকে আমরা সারা পৃথিবীতে আবার পুনঃপ্রতিষ্ঠা করে ছাড়ব। এই হচ্ছে আমাদের 3টি শর্ত। তা আমার মনে হয় সরকারের যেহেতু সর্বোচ্চ মহলের সমর্থন হয়েছে, যদি এই 10-12 কোটি টাকা পাওয়া যায়। 10-12 কোটি টাকা তো কোনো বিষয় না, একদম খুবই ছোট বিষয় না, কিন্তু আপনি জানেন যে আমলাতন্ত্রের মধ্য দিয়ে এই এবং আপনাদের সাথে এই যে যারা যারা আছে, এই দ্রিক বললেন, আরং আছে, সরকার তো আছে, তুলা উন্নয়ন বোর্ড, তো এখন আসলে কিভাবে কোন প্রসেসে এগোচ্ছে প্রক্রিয়াটা? এখন হচ্ছে যে ফেস্টিভ্যালটা হয়ে গেল, এখন সবার মনে মানে বড় প্রশ্ন যে হোয়াট নেক্সট। নেক্সট হচ্ছে আজকে আমরা আজকে জাতীয় জাদুঘরে 4টি সেমিনার হয়েছে, 4 জন সচিব এসেছিলেন, এবং আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে যে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কাজ হচ্ছে যে কোনোভাবেই হোক একটা কাছাকাছি তুলা মানে বের করা, যে তুলাটা দিয়ে ওই অত্যন্ত সরু এই ফাইন একটা তন্তু বা ইয়ার্ন বা সুতা যাই বলে সেটা প্রস্তুত করা সম্ভব। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। তারপরে এর সঙ্গে রিসার্চ চলবে কিভাবে তাঁতিদের পাওয়া যায়, এবং অনেক তাঁতি আছে যারা শুনেছে যে তার দাদা মসলিন বুনেছেন বা তার পরদাদা মসলিন বুনেছেন। আমরা কাসেম সাহেব নামে একজন তাঁতি আজকে পেয়েছিলাম, এবং আমরা আশা করছি যে তাঁতি পাবো। এবং পশ্চিমবঙ্গেও কিছু কাজ হয়েছে, পশ্চিমবঙ্গে বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু ঠিক মসলিনকে যে পুনরাবিষ্কার করা, অর্থাৎ 300 কাউন্টের মসলিন, এই আশা নিয়ে কাজ করা হয়নি। আমাদের যে আগে মসলিন ছিল সেটা কি 300 কাউন্ট নাকি 300 কাউন্ট, 400 কাউন্ট, 500 কাউন্টের মসলিন ছিল। আমরা 2টি জাতীয় জাদুঘর থেকে 2টি মসলিন কেনার প্রস্তাব দিয়েছি, যেগুলো 300 বছর আগে 550 পাউন্ড এক একটি বিক্রি হতো। আমরা সেগুলো সোর্স করেছি, তার বিক্রেতা বাংলাদেশে এই মুহূর্তে আছেন। সেটা বাংলাদেশে আছে, এই মুহূর্তে বাংলাদেশে নেই, কিন্তু বাংলাদেশীদের কাছে আছে নাকি না, একজন ইন্টারন্যাশনাল অ্যান্টিক ডিলারের কাছে আছে। তিনি বাংলাদেশে এই মুহূর্তে এসেছেন, তিনি একজন শিখ, এবং মাত্র 25-50 লক্ষ টাকা চেয়েছেন। আমরাও মানে সংস্কৃতি মন্ত্রকের কাছে টাকাটা চেয়েছি যে আমরা যখন স্থায়ীভাবে গ্যালারি করব, মুসলিম গ্যালারি বাংলাদেশ জাতীয় জাদুঘরে যাতে রাখতে পারি। ওই দুটো কি আমাদের সেই বাংলার, আমাদের বেঙ্গল সেটা বেঙ্গল একটা পুরনো বাসা ছিল, বাসাটা ভাঙা হয়েছে, তখন সেখান থেকে একটা কাঠের ট্রাঙ্কে আবিষ্কার হয়েছে, চমৎকার অবস্থায় আমি নিজের চোখে দেখেছি। তো আমরা সেই আশায় আছি। কথা হচ্ছে যে মুসলিম নিয়ে গবেষণা চলছে, কলকাতায় চলছে, আমাদের এখানেও, আমাদের আরো কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের পার্থক্য হচ্ছে আমরা আসল মসলিন, অর্থাৎ কমপক্ষে 300 কাউন্টের অতি সরু সুতায় তৈরি স্বচ্ছ মসলিন আবিষ্কারের দিকে আমাদের উচ্চাশা। কিন্তু তারা ওই সুতার বস্ত্র 70-80-90-100 কাউন্টে তারা সন্তুষ্ট, তো সেটা দিয়ে তারা নানা রকম জিনিসপত্র তৈরি করছে, 120 কাউন্টের তৈরি করছে। এই আমরা যেটা করতে পেরেছি, যেটা আমরা প্রদর্শনীতে আপনারা দেখাচ্ছেন, সেটা কত কাউন্টের? সেটা 300 কাউন্ট। সেটা 300 কাউন্টের।
তো সেটা যেহেতু আমরা করতে পেরেছি তো সম্ভব না, সেটা 1 বছর লেগেছে, সেটা কমার্শিয়ালি বাণিজ্যিক ভাবে এটা চলবে না। আমাদের কেমন এই পরিমাণে তুলা লাগবে, এই পরিমাণে কারিগর লাগবে, যাতে বাণিজ্যিকভাবে উৎপাদন করার সময়, এবং শুধু শাড়ি নয়, শাড়ি বোনাটা মানে এটা তো মসলিন আসলে শাড়ি হিসেবে তো সাধারণত বোনা হয় না, এটা বস্ত্র খণ্ড হিসেবে বোনা হয়, সেটা দিয়ে নানা কাপড় বানানো হয়ে থাকে, পোশাক বানানো হয়ে থাকে। সুতরাং আমাদের সেই দিকে, আগেকার দিনে রাজা বাদশাহ যেটা বলতেন, আমরা আগেকার মসলিনকে তাহলে কিভাবে ব্যবহার করতো? তারা ওই মানে বাইরের একটা রাজকীয় পোশাক, মূল পোশাকের বাইরে একটা স্বচ্ছ আবরণ, এবং তার উপরে কিছু কিছু কাজ মানে জামদানি যেমন কাজ করা থাকে সেরকম কাজ করা থাকতো। আচ্ছা, যেমন ধরুন আং রাখা, এটা একটা পোশাক পুরুষদের, আবার শাল ছিল মহিলাদের জন্য। আবার যারা নাকি এই অটোমান আম্পায়ারের কথা আপনি বললেন, যে টার্কিতে যারা থাকতেন বা ইরানে, তারা কি অনেক বড় টুপি পরতেন, এবং অনেক লম্বা একটা মসলিন দিয়ে সে টুপি বানানো হতো, কিন্তু টুপির ওজন খুব সামান্য হতো। আচ্ছা, এই যে এখন এটা যে এমনি প্যাটেন্ট করা একটা বিষয় আছে, এটা এখানে ঠিক প্যাটেন্টের বিষয়টা আসবে না। আপনারা জানেন যে জামদানি নিয়ে আমরা একটা সমস্যায় আছে, যে জামদানি কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলার, এবং উপাধ্যায় জামদানি নামে পশ্চিম বাংলা জামদানিকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, এটা ইউনেস্কো করে থাকে। আর আমরা ঢাকাই জামদানি হিসাবে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি ইউনেস্কোর সঙ্গে। অনেকদিন ধরে এটা আন্দোলনও হচ্ছে বা লেখালেখিও হচ্ছে শুনছি, এটা আসলে কত দূরে, সর্বশেষ খবর জানেন কিনা? না, জামদানি নিয়ে কোনো তেমন সমস্যা নেই। মানে সমস্যাটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বলে একটা নতুন কনসেপ্ট ইউরোপিয়ান কমিশন চালু করেছে 2005 সালে। সেটা হচ্ছে যে কোনো স্থানের সঙ্গে যদি কোনো পণ্যের যোগসূত্র থাকে, সেটাকে সেই যোগসূত্র যেমন আমরা যদি বলতে চাই পদ্মার ইলিশ, যদি বলতে চাই যে দিনাজপুরের চাল, মানে এই ধরনের, তাহলে যেমন আমরা যদি ঢাকাই মসলিন বলতে চাই, তাহলে আমাদেরকে ইউরোপিয়ান কমিশনে অ্যাপ্লাই করে সেটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এবং তখন অন্য কোনো দেশ এই নামে আর মসলিনকে প্রতিষ্ঠিত করতে পারবে না। ঢাকাই মসলিনকেই আমাদের ঢাকাই মসলিন নামেই প্রতিষ্ঠা করার জন্য আমরা এরকম এখন তাহলে পরিকল্পনা কি, যেহেতু আমরা নতুন করে আপনারা চিন্তা করছেন, যদি করে ফেলেন মানে করা তো আমরা করেই ফেলছি, আগাচ্ছি, তাহলে প্যাটেন্টের বিষয় আসবে না বলছেন? নিশ্চয়ই আসবে, আমাদের এটা করতেই হবে। আমরা যখনই মোটামুটি ভাবে 1-1.5 বছরের মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারবো যে বাণিজ্যিক ভাবে খাঁটি মসলিন 300 কাউন্ট বা আরো বেশি কাউন্টের সুতার মসলিন আবিষ্কার করতে, মানে পুনরাবিষ্কার করতে পেরেছি, সঙ্গে সঙ্গে ঢাকাই মসলিন হিসেবে এটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, এবং তার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর হিসেবে এটাকে রেজিস্টার করতে হবে আমেরিকাতে, ইউরোপে, যাতে অন্য দেশ এটা ধরনের, এগুলি তো কপিং এর ব্যাপার, অনেক দেশে অনেক সুতা হয়। এটা ঠিক যে অন্যান্য দেশের ঐতিহ্য নেই, কিন্তু কেউ হয়তো বা প্রলুব্ধ হয়ে যেসব দেশ সুতার জন্য বিখ্যাত, তারাও চেষ্টা করতে পারে। সুতরাং ঢাকায় মুসলিম যখনই আমরা বুঝবো, হয়তো 2016 শেষে বা 17-এর মধ্যে, আমি তো 17-এর মধ্যে আশা করি যে আমরা ঢাকায় মুসলিমকে নতুনভাবে পাবো, তখন আমাদেরকে তারই এই প্রসেসটা জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, যাতে অন্যরা কেউ ছিনিয়ে নিতে না পারে। একটা বিষয় আমাকে বলেন, যে বিষয়টা হলো যে যেমন আগে যখন আমাদের বেঙ্গল মুসলিম ছিল, সেই 1000 বছর আগে, তখনকার যে প্রেক্ষাপট, তখনকার যে ফ্যাশন, তখনকার যে ফ্যাশন, তখনকার রাজা বাদশাহদের যে চাল চলন, তখন ঐতিহ্য, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে না, পৃথিবী এখন অনেক পরিবর্তন হয়েছে, এখন অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, এখন ফেব্রিক, অনেক সুন্দর সুন্দর ফেব্রিক এসেছে। এই যুগে এসেও কি মসলিনের আপনি মনে করেন যে বাণিজ্যিকভাবে এটা ভায়াবল হবে? এটা বাণিজ্যিকভাবে ভায়াবল হবে সেই অর্থে, যেমন ধরুন আমরা বিএমডব্লিউ গাড়ি, রোলস রয়েস গাড়িতে ঢাকায় চলে, চালানোর জায়গা নেই, রাস্তা নেই, তবুও চলে। এখন আমরা সেই হিসেবে দেখব যে মুসলিম কোনো দিনই সাধারণ মানুষের পণ্য ছিল না। এটা অত্যন্ত শ্রম নিবিড় একটি পণ্য, অনেক অনেক শ্রম দিয়ে বানাতে হয়, এবং দামি একটি পণ্য। আমরা ধরবো যে এটা অভিজাত শ্রেণীরই পণ্য হিসেবে থাকে। সেক্ষেত্রে সেই অভিজাত ধরেন বাংলার অভিজাত শুধু হবে না, আমরা সারা পৃথিবী ব্যাপী তো চিন্তা করতে হবে। যে আমরা চিন্তা করছি যে, আমি আপনাকে বলি যে বাংলার মুসলিম যেহেতু অর্ডার দিয়ে নিয়ে যেতে ইংল্যান্ডে এরই 6 মাস লাগতো, অর্ডার আসতে জাহাজে অর্ডার আসতো, আবার ফেরত যেত বানিয়ে প্রায় 1 বছর। এবং সুইজারল্যান্ড যেহেতু ল্যান্ডলক কান্ট্রি, সুইজারল্যান্ডে একটি শহর আছে যারা নাকি মসলিন উৎসব এখনো প্রতি বছর করে, কারণ তারা
এই দীর্ঘ সময়ের যে আমদানি রপ্তানি বাংলাদেশের সঙ্গে আজকে 300-400 বছর আগে সেটা করতো না বলে তারা নিজেরাও মসলিন তৈরি করত, এবং ইংল্যান্ডেও কেউ কেউ কোনো ব্যক্তি মসলিন তৈরি করতেন। এবং সেই মসলিন হয়তোবা বাংলাদেশের মুসলিমের মতো এত রিফাইন মসলিন হতো না, এত স্বচ্ছ এত সুন্দর মসলিন হতো না, কিন্তু সেটা দিয়ে তারা নানা গৃহস্থালী রুমাল তৈরি করতেন, টুপি তৈরি করতেন, আউটার গার্মেন্টস তৈরি করতেন, লেডিজদের জন্য আন্ডারওয়্যার তৈরি করতেন। সুতরাং আমি মনে করি যে আমাদের যারা ফ্যাশন ডিজাইনার, যাদের অনেকেই কালকে আহসান মঞ্জিলে তাদের প্রোডাক্ট নতুন করে তারা মসলিনকে কীভাবে ব্যবহার করবেন দেখিয়েছেন। আমি মনে করি যখন আসবে তখন টেবিল রানার হিসেবে মসলিন ব্যবহৃত হবে, তখন ওই কুশন কভার হিসেবে মসলিন ব্যবহৃত হবে, এবং এটা একটা খুব ডেলিকেসি হিসাবে ব্যবহৃত হবে। আমি মনে করি যে একটা নিশ মার্কেট তৈরি হবে সারা পৃথিবীতে, এবং এটা বাংলাদেশের ইলিশ যে যেমন সব জায়গায় যায়, খুব বেশি পরিমাণে যায় তা না, কিন্তু মানে বাংলাদেশে ইলিশ সব জায়গায় যায়, সারা পৃথিবীতে পাওয়া যায়, বাংলাদেশের চাইতেও বড় ইলিশ অন্য জায়গায় পাওয়া যায়। ওইরকম আমাদের আশা আছে যে এই নতুন করে আবিষ্কৃত পুনরুজ্জীবিত মসলিন 2017-18 সালের দিকে আমরা সারা পৃথিবীর কাছে তুলে ধরতে পারবো। এমনি এই আপনার তো এখানে অনেক বিদেশি অতিথিও আসছে, বিদেশি সেমিনার দেখলাম বিদেশি অতিথি এসেছেন, তারা আসলে কি বলছেন? যেমন আমি বলি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট যে মিউজিয়াম লন্ডনে, তার সিনিয়র কিউরেটর এসছেন রোজমেরি ক্রিল, তারপরে কলকাতা থেকে দর্শন শাহ যিনি নাকি টেক্সটাইল এক্সপার্ট এসছেন, আর একজন এসছেন ডক্টর অ্যাশমোর যিনি মুসলিমের উপরে প্রায় 15 বছর আগে একটা ডকুমেন্টারি বই লিখেছেন, অথেন্টিক ডকুমেন্টারি বই। তারা সবাই মনে করেন, তারা আশাবাদী যে বাংলাদেশ যে উদ্যোগটা নিয়েছে প্রায় 150 বছর আগে, সর্বশেষ ধরা যাক 1802-3 বা 1820 সালের দিকে মসলিন উৎপাদনিত হয়েছিল এরকম একটা অনুমান করা হয়। এরপরে আর মসলিন বানানো হয়েছে এরকম খবর পাওয়া যায় না। অনেক তথ্য আছে, কেউ বলে যে তাঁতিদের হাত কেটে দেওয়া হয়েছিল, কারণ তখন ম্যানচেস্টারের শিল্প বিপ্লবের কারণে সস্তায় কাপড় তৈরি শুরু হলো। সুতরাং তাদের বাজেট টেকাতে তাঁতিদের সেই সক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল এরকম বলা হয়। তো যেটা বলছিলাম যে তারা আশাবাদী, যারা বিদেশ থেকে এসছেন, তারা কলকাতার এক্সপার্টই হোক আর লন্ডনেরই হোক, তারা খুবই মনে করেন অত্যন্ত সময়োচিত উদ্যোগ, এবং যতটুক সাফল্য দ্রিক দেখিয়েছে, দ্রিকের গবেষণায় বেরিয়ে এসছে, তুলা উন্নয়ন বোর্ডের গবেষণায় বেরিয়ে এসে তারা মনে করেন যে ইট ইজ অনলি এ ম্যাটার অফ টাইম, হয়তো বা 1.5 থেকে 2 বছর, যেটা প্রথমেই বলছিলাম, কিছু টাকা, একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, যাতে নাকি এই গবেষণাটা চলে এবং এখানে কোনো কার্পণ্য করা ঠিক হবে। তারা মনে করে যে বাংলাদেশের মসলিনের ভবিষ্যৎ আছে, এবং আমাদের গবেষণা এবং আমাদের যে উদ্যোগটা আমরা 2014 থেকে নিয়েছি তাতে সেই উদ্যোগ চালিয়ে যাওয়া উচিত, এবং তারা মনে করেন যে নানাভাবে সারা বিশ্বে মসলিনের চাহিদা সৃষ্টি করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসে কথা বললেন। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ খুশি হবে যে এই মসলিন এবং আপনাদের মসলিন উৎসব অলরেডি দৃষ্টি কেড়েছে, এবং বাংলার ঐতিহ্য আবার পুনরুজ্জীবন যে শুরু হয়েছে এটা সাকসেসফুলি হোক সেই প্রত্যাশা করি। আমি শুধু একটি কথা বলবো যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার মাধ্যমে বাংলাদেশের সবাইকে, ঢাকার সবাইকে বলতে যে একটা অসাধারণ, সম্ভবত বাংলাদেশ জাতীয় জাদুঘরের জীবনে ইতিহাসে সবচাইতে সুন্দর করে সাজানো একটি প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীটা মার্চের 3 তারিখ পর্যন্ত চলবে। আপনারা সবাই এটা দেখতে আসবেন, এবং আমি বিশ্বাস করে দেখে আপনারা অভিভূত হবেন। জি, অবশ্যই দর্শকরা এটা দেখতে যাবে। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত। শুনলেন মসলিন নিয়ে আজ কথা বললাম। আমাদের সাথে জাদুঘরের ডিজি মহোদয় ফয়জুল লতিফ চৌধুরী ছিলেন আমাদের সাথে। মসলিনের যে ভবিষ্যৎ নিয়ে কথা বললাম, আমাদের সেই হারিয়ে যাওয়া যে বাংলার মসলিন, সেটা আবার পুনর্জীবন হচ্ছে এবং করা সম্ভব হয়েছে, এবং এটা আরও গবেষণা করা দরকার, সে পথেই হাঁটছে, তেমনটি জানালেন। আপনার এই অনুষ্ঠান আমাদের অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন ntvbd.com এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।